সূর্য ধমকে বলা কথাগুলো পরীর কান্না চলে আসে। ভাঙা ভাঙা গলায় বলে, আমি বাসায় যাব। সূর্য আবারও ধমক দিয়ে বলে, কাঁদছো কেন? হ্যাঁ, একটু ধমক দিলেই চোখে পানি টলমল করে একদম। মেয়েদের এই ছিটকাদুনি স্বভাবটা আমার বিরক্ত লাগে। পরী ঠোঁট উল্টো কেঁদে বলে, সহ্য করতে বলল কে? বকবেন আপনি, আর আমি কাঁদলেই দোষ। সূর্য আচমকা পরীকে বুকে জড়িয়ে নেয়, মাথা হাত বুলিয়ে বলে, সরি পাগলি, আর বকবো না। পরী ঝাটকা মেরে সূর্যকে সরিয়ে দিয়ে বলে, তুই আমায় বকলি না? হাতে ব্যথাও দিয়েছিস। দেখিস তুই কাল আমি বিয়েতে কি করি। বলে হাতের উল্টো পিঠে চোখে পানি মুছে রাস্তা হাঁটা ধরল। পেছন পেছন সূর্য আসে, তা দেখে পড়ি ধমক দিয়ে বলে, আসবি না তুই পিছনে পিছন। সূর্য মুচকি হেসে বলে, তুমি কাঁদলে যে এমন বাচ্চাদের মতো লাগে জানতাম না তো। সিরিয়াসলি বলছি, তোমার ওই ঠোঁট উল্টে যখন কান্না, তখন একদম বাচ্চা লাগে, কি যে কিউট লাগে। পরী রাস্তা থেকে একটা ইটের টুকরো তুলে ফুপিয়ে ফুপিয়ে বলে, তুই যাবি নাকি? ঢিল মারবো। সূর্য দু হাত উপরে তুলে বলে, এই না, এটা ঢিল মারলে কপাল ফেটে যাবে। তাহলে আসবি না আমার পিছনে। এই রাস্তা রাতের বেলায় পরীর মতো সুন্দরী পরী হেঁটে হেঁটে যাবে, যদি কোনো বিপদ হয় তখন কি হবে? তোরে কি আমি টাকা দিয়ে রাখছি আমায় বাঁচানোর জন্য? যেখানে পড়ি সেখানেই জিন। আমি তোমার জিন, বুঝেছ? পড়ি এবার ইটের টুকরোটা সত্যি সত্যি ছুঁড়ে মারে। তুজো ক্যাশ করে বলে, এখন ধরতে না পারলেও তো আমার কপাল ফাটত, খুশি হতাম। বলে পড়ি আবারও হাঁটা শুরু করে। একা একাই হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যায়। তুর্য কোনো কথা তো শুনতেই পাচ্ছে না। পিছনে তাকিয়ে দেখে তুর্য নেই, পুরো রাস্তা ফাঁকা। পরি ভয়ে ফাঁকা একটা ঢোক গিলে আর মনে মনে তুর্যর গোষ্ঠী উদ্ধার করছে। পরি ভয় নিয়ে পা টিপে টিপে এগুতে থাকে। পিছন থেকে গাড়ির শব্দ পেয়ে দেখে একটা সিএনজি আসছে। পরি রাস্তার কিনারে চলে যায়। সিএনজি পরির পাশাপাশি এসে থামে। কিছু বুঝে ওঠার আগেই পরীকে টান দিয়ে একজন সিএনজির ভিতরে নিয়ে যায়। পরি ভয় পেয়ে ওমা বলে চিৎকার দেয়। পুরুষালিত হাতটা পরির মুখে চেপে ধরে বলে, আম্মা গো না বলে ও জামাই গো। পরি হাতের মধ্যে কামড় দিতে সূর্য বাবা বলে তার সরিয়ে নেয়। পরি ধমক দিয়ে বলে, শালা। সূর্য দাগ মুখ খিচে বলে, শালা বলে কেন? 100 বার বলবো। এভাবে গাড়িতে তুললেন কেন? কিভাবে তুলবো? কোলে করে? আপনার কোলে চড়তে আমার বয়েই গেছে। সূর্য আর কথা না বলে কামড় দেওয়া হাত ডলতে থাকে, আর একটু পরপর রেগে তাকায় পরীর দিকে। পরি সেটা খেয়াল করে বলে, ওভাবে তাকান কেন? বারবার ইচ্ছে করছে তোমায় গিলে খেয়ে ফেলি, সেই ইচ্ছেতে কচু ডগা। সূর্য ধমক দিয়ে বলে, চুপ করো অসভ্য মেয়ে। পরি এবার সূর্যর মুখোমুখি বসে আঙ্গুল তুলে বলে, এই আপনি আমায় অসভ্য বললেন কেন? সূর্য পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ অন করে হাতের দিকে কাত করে বলে, এই দেখো কামড় দিয়ে কী করেছ, দাঁতের দাগ বসে গেছে। পরি চোখ পিটপিট করে বলে, ও আচ্ছা আচ্ছা, আমি হাতে কামড় দিয়েছি বলে এখন অসভ্য হয়ে গেলাম না? আর নিচে যে ডাকাতের মতো আমার গাড়িতে তুললেন, তার বেলায় ভুল তো এখানেই। উচিত ছিল পুরো রাস্তায় তোমার হাঁটিয়ে হাঁটিয়ে নেওয়া। পরি ব্যঙ্গ করে বলে, ওরে বাবারে, উনি আমায় হাঁটিয়ে হাঁটিয়ে নিতে, আর আমি জানো নাচতে নাচতে ওনার সাথে হেঁটে যেতাম। এরপর চোখ মুখ শক্ত করে বলে, শুনেন মিস্টার, এখানে ফল্ট আমার নয় আপনার। আপনি পাকনামো করেন কেন? সবাইকে পাঠিয়ে দিলেন ওই পুলিশ বেটার সাথে দাঁত কিলি যেন আর না হাসো তা বলার জন্য। আমার দাঁত আমি যখন খুশি যার সাথে খুশি দাঁত কেলিয়ে হাসবো, তাতে আপনার কি? সূর্য পরি দুগালে চেপে ধরে বলো, যদি এই দাঁতটা না থাকে? পরি ঝাটকা মেরে হাত সরিয়ে দিয়ে বলো, পারলে ছুঁয়ে দেখেন। চ্যালেঞ্জ করছো? পরি আর চোখে একবার তাকিয়ে বলো, না। সূর্য মুখ টিপে টিপে হাসে। বাড়িতে পৌঁছে শাড়ি গহনা খুলে ওয়াশরুমে চলে যায় পরি। সারা দিনের ঘোরাফেরায় অস্থির লাগছে এখন। গোসল করার পর শরীরের সাথে মনটাও ফ্রেশ হয়ে গেছে। ওয়াশরুম থেকে বের হতেই দেখে কাজিনরা এক একটা এক এক দিকে হয়ে এলোমেলো শুয়ে আছে বিছানায়। কয়েকজন চেয়ারের সোফায় গা এলিয়ে দিয়েছে। সবাইকে ভীষণ টায়ার্ড দেখাচ্ছে। টায়ার্ড কিনে চুল মুছতে মুছতে পরি বলে, সবাই চেঞ্জ করে গোসল করে নাও, তাহলে ভালো লাগবে। সবার মধ্যে থেকে মিলি বলো, হ্যাঁ তাই করতে হবে। পরি আর কথা না বাড়িয়ে ড্রয়িং রুমে চলে যায়। সেখানেও মানুষজন গিজগিজ করছে। পরি দু চোখ খুঁজে বেড়াচ্ছে রেহানা বেগমকে, কিন্তু তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। বড় চাচি পরীকে দেখে বলল, তুই কি
শীতের মধ্যে গোসল করলি? অস্থির লাগছিল চাচি, তাই গোসল করে নিয়েছি। ভালোই করেছিস। আমায় একটু গরম পানি করে দিবি মা? আমিও তাহলে গোসলটা করে নিতাম। হ্যাঁ দিচ্ছি। রান্নাঘরে গিয়ে রেহানা বেগমের দেখা মেলে। সকলে যেন চা বানাচ্ছেন। পরি চুলায় গরম পানি বসিয়ে বলে, তুমি এখানে আর আমি তোমায় খুঁজছি। তিনি সব্যস্ত স্বরে বললেন, কেন, কি হয়েছে? কিছু হয়নি, এমনি খুঁজেছিলাম। তিনি পরীর দিকে একবার তাকিয়ে মুচকি হেসে বলল, এই স্বভাবটা কি আর বাদ দিবি না? পরি দেওয়ালের সাথে হেলান দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে বলে, কোন স্বভাব? এই যে বাড়িতে এসে আমার না দেখলেই চোখে হারাস। পরি এবার রেহানা বেগমকে পিছন থেকে জড়িয়ে ধরে বলো, না, কখনো যাবে না। আরে স্যার, চা পড়ে যাবে, সরি। বলেই পরি আবার আগের জায়গায় দাঁড়ায়। রেহানা বেগম বলেন, কেমন এনজয় করলি ওই বাড়িতে? ভালোই। চায়ের ট্রে পরির হাতে ধরিয়ে দিয়ে তিনি বললেন, ড্রয়িং রুমে যে মুরব্বীরা আছে এটা ওনাদের দিয়ে আয়। আচ্ছা শোন, বলো, তোর আর আসতে হবে না, তোর ছোট চাচিকে পাঠিয়ে দিস। ঠিক আছে, পানি গরম হলে বড় চাচিকে ডাক দিও, গোসল করবে, ঠিক আছে? পরি ছোট চাচিকে রান্নাঘরে যেতে বলে। ড্রয়িং রুমে যারা ছিল তাদের সবাইকে চা দিয়ে নিজের রুমে চলে যায়। এখন সবাই এলোমেলো হয়ে শুয়ে আছে দেখে ফোন নিয়ে পরি ছাদে চলে যায়। বিধিমাম ছাদও ফাঁকা নেই। পিয়মের কয়েকজন বন্ধু ছাদে দাঁড়িয়ে আছে। অগত্য পরি নেমে যাওয়ার জন্য পা বাড়ালো। ওরা পরীকে থাকতে বলে নিচে চলে যায়। গায়ে শাল টান টান করে পেঁচিয়ে গুটি গুটি হয়ে একটা চেয়ারে বসে। ভেজা চুলগুলো বেয়ে পানি পড়ছে। এতে শীতটা আরও বেশি লাগছে। ফোনের প্লে লিস্টে নিয়ে গান অন করে। তখনই তুর্যর কথা মনে পড়ে। তুর্য অদ্ভুত সব আচরণ আর কথা মনে পড়ে, ভীষণ হাসি পায়। একা একাই হাসে পড়ি। এখানেও কেউ থাকলে নির্ঘাত ভাবত পরি পাগল হয়ে গেছে আর নয়তো ভূতে ধরেছে। ডাটা অন করে ফেসবুকে ঢুকে মনে পড়ে যায় সেই দিনে তুর্য ফেসবুক নিয়ে কিছু বলেছিল, তাই কিছুক্ষণ নোটিফিকেশন চেক করে, কিছুই পায়নি। পুরনো রিকোয়েস্ট চেক করে কোনো পরিচিত রিকোয়েস্ট পাওয়া গেল না। তখন মনে পড়লো মেসেঞ্জার রিকোয়েস্টে চেক করা বাকি আছে। আর মেসেজ রিকোয়েস্ট চেক করেই একটা আননোন আইডি থেকে মেসেজ এসেছে। দেখলো মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দেখলো কোনো মেসেজ নেই। একটা ভয়েস। পরির ফোনে গান বন্ধ করে ভয়েস মেসেজ চালু করলো। মুগ্ধ হয়ে গানটা শুনছে পরি। একবার নয়, এই নিয়ে 8 বার হয়ে গেছে। এইটুকু যে শুনেছে, প্রথমে বুঝে ফেলেছে ভয়েস শুনে এই মানুষটা আর কেউ নয়, তুর্য। তবে নিজের উপর রাগ লাগছে খুব, কেন এতদিন রিকোয়েস্ট মেসেজ চেক করেনি ভেবে। তবে গানটা শুনে মনে ভিতর অন্যরকম আনন্দ হচ্ছে। এই অনুভূতিটা ঠিক বোঝানো যাচ্ছে না, শুধু অনুভব করা যায়। রাতে শোয়ার সময় বাঁধল বিপত্তি। শুয়ে শুয়ে তখনও পরি গান শুনেই যাচ্ছে। পরির পাশে শুয়েছিল মিলি। মিলি ধমক দিয়ে বলে, হয়েছে কি তোর? কখন থেকে দেখছি এই একই গান শুনে যাচ্ছিস, প্রেমে টেমে পড়লি নাকি? পরি কাত হয়ে বালিশের ওপর হাত ভর দিয়ে সেই হাতে মাথা রেখে চোখ বন্ধ করে বেসুরে গলায় বলল, শোনো গো মোর মিলি আপা, প্রেমে পড়েছি আমি। মিলি হেসে পিঞ্জু মেরে বলল, কার প্রেমে পড়লি রে? নিশ্চয় তোর ওই পুলিশ বেআইর প্রেমে। ধুর, ওই বেটা গার্লফ্রেন্ড আছে। তাছাড়া আমি আরও আরেক অন্যজনের প্রেমে হাবুডুবু খেয়ে বসে আছি। তাই নাকি? তাহলে তো কাকিকে বলতে হবে পিয়ম ভাইয়াকে পর যেন তোর বিয়েটা হয়ে যায়। পরি লজ্জা পেয়ে বলে, তুমিও না? সবাই হেসে ফেলে। বড় আপা বলে, হয়েছে, পরে শুনবো একদিন তোর প্রেমের কাহিনী। এখন ঘুমিয়ে পড়, কাল সকাল সকাল উঠতে হবে আবার। কিসের ঘুম, কিসের কি? পরি তো এখন প্রেমে পড়েছে, ঘুম যে আসবে না। হেডফোনে কানে গুঁজে তুর্য গাওয়া গানটা শুনছে। যতক্ষণ না ঘুম আসছে ততক্ষণ পর্যন্ত শুনতেই থাকবে। বিকট শব্দে পরি ধরফরিয়ে লাফিয়ে বসে পড়ে আর কান থেকে ছিটকে সরিয়ে ফেলে হেডফোন। মিলি বলে, কি হলো আবার তোর? ধুর, এত রাতে কে ফোন দিল? ফোনের রিংটনে কানে পোকার নড়ে গেছে। ফোনটা বিছানার উপর উল্টো করে রাখা ছিল। ফোন হাতে নিয়ে দেখে তুর্যর কল। বুকের ভিতর টিপ টিপ আওয়াজ হচ্ছে। খুশিতে পেটে দলা পাকিয়ে যাচ্ছে। কি আশ্চর্য! এর আগেও তো তুর্যর সাথে অসংখ্যবার ফোনে কথা হয়েছে, তখন তো এমন লাগেনি। তাহলে এখন এমন হচ্ছে কেন? নতুন করে প্রেমে পড়ার জন্য নাকি? পরি ফোন রিসিভ করে বারান্দায় চলে যায়। গায়ে শীতের কোনো জামা কাপড় নেই। ঠান্ডা বাতাস পরির শরীরকে জেঁকে ধরছে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই পরির।
পরীর ধ্যান জ্ঞান শুধু এমন ফোনের ওপাশে থাকা তুর্যর ওপর। তুর্য বলে, কি করছো শ্যাটা প্রাণী? অনেকদিন বাদে তুর্যর মুখে শ্যাটা প্রাণী শুনে পরী নিজের ঠোঁট কামড়ে ধরে হাসে। গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তুর্য নিজেই বলে, ঘুমিয়ে পড়েছে নাকি? লাইনে আছো? পরী ছোট্ট করে বলে, কি কথা বলছো না কেন? শুনছি। কি শুনছো? আপনি যা বলছেন আমি তো কিছুই বলিনি। তাহলে? আমিও কিছু শুনিনি। দুজনে তখন একসঙ্গে হেসে উঠে। পরী বলে, কি করছেন? কি আর করব, শুয়ে আছি। তুমি কি করছো? আমি তো ব্যালকনিতে। ও ঠান্ডার মধ্যে ব্যালকনিতে? শীত করছে না? শীত তো অবশ্যই করছে। যাও রুমে যাও। রুমে কথা বলা যাবে না, কাজিনরা আছেন। তুর্য কিছুক্ষণ চুপ থেকে বল, ওয়েট, কাজিনরা রুমে বলে, তুমি এই শীতের মধ্যে ব্যালকনিতে এসে কথা বলছো? তোমার কাছে তো আমার কোনো প্রায়োরিটি নেই, তাহলে শুধুমাত্র আমার জন্য এত কষ্ট করছো? তুমি তো চাইলেই কাল ইগনোর করতে পারতে। ব্যাপার কি বলো তো? ব্যাপার কি আবার? কিছুই না। বুঝি প্রেম পড়ছো তাই না? ধুর, বলেই পরি কল কেটে দেন। তুর্য একা একাই হাসে, আবার কল করে, কিন্তু পরি কল কেটে দেয়। ফোন রিসিভ করেছে না দেখে তুর্য টেক্সট করে, লজ্জাবতী ঘুমিয়ে পড়ো। পরি আর সময় বিলম্ব না করে তুর্যর গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। সকাল 10টা নাগাদ প্রান্ত, শাহনাজ বেগম, আজমল আহমেদ, শান্ত তুর্যর বাসায় এসেছে। তিথি আর তুর্য তখন রেডি হচ্ছিল পিয়মের বিয়েতে যাওয়ার জন্য। তুর্যর বাবা মা দুজনেই ড্রয়িং রুম উপস্থিত হন। বেশি ভনিতা না করে শাহনাজ বেগম সরাসরি প্রান্তর সাথে তিথির বিয়ের কথা বলেন। প্রান্তকে তুর্যর পরিবার অনেক আগে থেকেই চেনে, তাই তারাও আর কোনো আপত্তি করে না। প্রান্ত উঠে গিয়ে তিথির রুমের সামনে যায়, দরজা নক করে বলে, আসবো? তিথি তখন চুরি পড়েছে। প্রান্তকে দেখে মৃদু হেসে বলে, আসো। প্রান্ত ভিতরে গিয়ে বলে, তুমি যে বিয়ে করবে আমায় বলনি তো? তিথি অবাক হয়ে বলে, মানে এটাই যে তোমায় দেখতে ছেলেপক্ষরা এসেছে। তুমি রাজি বলেই তো এসেছে, তাই না? আপন না ভাবায় আমায় অন্তত একটাবার জানাতে তো পারতেন। কী সব আবোল তাবোল বলছো? আবোল তাবোল না, সত্যি বলছি। বিশ্বাস না হলে ড্রয়িং রুমে গিয়ে দেখো। তিথি উত্তেজিত হয়ে বলে, বাড়ির সবাই এত বড় সাহস পায় কোথায় আমায় না জানিয়ে আমার বিয়ে ঠিক করা? তিথি রেগে মেয়ে ড্রয়িং রুমে যায় কয়েকখানা কথা শুনিয়ে দেওয়ার জন্য, কিন্তু প্রান্তর পরিবারকে দেখে বিস্ময় শেষ নেই তিথির। তিথিকে দেখে তুর্য এগিয়ে এসে ফিসফিস করে বলে, নেই, আল্লাহ তোর মনের আশা পূরণ করে দিয়েছে। তিথি অশ্রুসিক্ত চোখে তুর্যর দিকে তাকিয়ে বলে, ভাইয়া সব সত্যি? তুর্যকে তিথি গালে হাত বুলিয়ে বলে, হ্যাঁ পাগলি। তিথিকে দেখে শাহনাজ বেগম কাছে ডাকেন। তুর্য ইশারা যেতে বলে। তিথি গিয়ে শাহনাজ বেগমের পাশে বসে। শাহনাজ বেগম মুগ্ধ নয়নে তিথিকে দেখে কপাল চুমু এঁকে দেন। নিজের রুমে যাওয়ার অনুমতি পেয়ে সেখান থেকে চলে আসে তিথি। প্রান্ত তখনও তিথির রুমে জানালার সামনে দাঁড়িয়ে ছিল। তিথির উপস্থিত টের পেয়ে পিছনে তাকিয়ে বলে, বিশ্বাস হলো তো? তিথি দৌড়ে গিয়ে প্রান্তর বুকে ঝাপটে পড়ে, শক্ত করে জড়িয়ে হাউমাউ করে কেঁদে বলে, ভালোবাসি প্রান্ত, এভাবে সারপ্রাইজ করে দেবে ভাবতেও পারিনি। প্রান্ত তিথিকে জড়িয়ে ধরে বলে, এত ভালোবাসা অবহেলা করতে পারি না আমি। ভালোবেসে ফেলেছি, তাই তো ঘরের বউ করে নিতে চলে এসেছি। তিথি কান্নার জন্য কথা বলতে পারছে না। এ যে সুখের কান্না। প্রান্তর চোখে পানি মুছে দিয়ে বলে, কান্না করে তো কাজলের 12টা বাজিয়ে ফেললে। আর কেঁদো না প্লিজ, এখন আমাদের বিয়ে বাড়িতে যেতে হবে। তিথি ক্রন্দনরত অবস্থায় হেসে বলে, তিথি প্রান্তর তুর্যর আগে পরীকে বাসায় যায়, যেখান থেকে কমিউনিটি সেন্টারে যাবে একসাথে। বাড়ির সামনে অনেকের সাথে দেখা হয়ে যায়। সাগর আর মেহরুমা সাথে দেখা হয়ে যায়, কিন্তু তুর্যর চোখ তো খুঁজছে পরীকে। মেহু তুর্যকে চোখ মেরে বলে, কি ভাই, কাকে খুঁজছেন? তুর্য জিভ কেটে বলে, পাশে বয়ফ্রেন্ড তোমার, আর তুমি আমায় চোখ মারছ। ধ্যাত, তাতে কি? ভবিষ্যতে তো দুলাভাই হবেন, আমি হব আপনার শালিকা, আর শালি হলেও অধিকার আলী। তুর্য দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, তোমার বান্ধবী তো বোঝে না গো। বুঝবে, আজ বুঝুক আর কাল না বুঝে কোথায় যাবে? দেখা যাক পরী কোথায়। ভিতরে আছে? সবাই চলে এসেছে। ও এখনও আসছে না কেন? এত চোখে হারান কেন? আমার বান্ধবীকে দাঁড়ান, ডেকে নিয়ে আসছি। সূর্য ইনিয়ে বিনিয়ে বলে, আমিও আসছি। মেহু মুচকি মুচকি হেসে বলে, আসবেন? সূর্য মেহনুবার সাথে পরীর রুমে যায়। কয়েকজন বাদে সবাই সেজেগুজে বেরিয়ে গেছে। যারা এখনও বাসায় তারা সবাই ড্রয়িং রুমে।
পরীর রুমের সামনে দাঁড়িয়ে মেহনুবা ফিস ফিস করে বলে, পরী একা আছে ভিতরে, আপনি যান, আমি এখানে পাহারা দিচ্ছি। তুর্য হেসে বলে, তোমার মতো শালিকা যেন ঘরে ঘরে হয়। তুর্য ভিতরে গিয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। পরী ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কানের দুল পড়ছে। পিছন থেকে পরীকে দেখে তুর্য বুক ধুকপুক করছে। লাল টকটকে জর্জেট শাড়ি পরেছে, আয়নায় শুধু চোখ জোড়া দেখা যাচ্ছে। দীঘল কালো চুলগুলো পিঠ জুড়ে ছড়িয়ে আছে। আয়না হুট করে তুর্যকে দেখে পরী চমকে পিছনে তাকায়। তুর্য বুকে যেন তখন ঢেউ তীর ছুট মারল, ভালোবাসার তীর। অপলক দৃষ্টিতে মুগ্ধ হয়ে পরীকে দেখছে। প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে এক পা দুপা করে পরী দিকে এগিয়ে আসছে। মুখোমুখি দাঁড়িয়ে আসক্ত গলায় বলে, আকাশে লাল পরী কি জমিনে নেমে এসেছে? পরী নিজেও মুগ্ধ হয়ে তুর্যকে দেখে, তবু তুতলিয়ে তুতলিয়ে বলে, রুমে এসেছেন কেন? তুর্য অন্যদিকে তাকিয়ে বলে, পরীর দিকে তাকায়, মুচকি মুচকি হেসে বলে, কেন এসেছি জানো না? তবে এখন শুধু তোমাকে দেখতে ইচ্ছে করছে। আগে দেখেননি নাকি? দেখেছি, হয়তো খেয়াল করিনি। এখন তো যতবার দেখছি ততবারই ঘায়েল হয়ে যাচ্ছি। বাইরে থেকে মেহু বলে, পরী তাড়াতাড়ি আয়, সবাই নিচে যাচ্ছে। পরী তুর্য বলে, চলেন। উফ, আর একটু থাকি। শুভ দৃষ্টি করি দুজনে। আপনি থাকেন, আমি যাই। না, ভয় পাচ্ছ? ভয় পাবো কেন? এই চোখে চোখ রাখলে যদি আবার প্রেমে পড়ে যান, তাই? পরী বিরক্ত স্বরে বলে, তারপর এগিয়ে যায় দরজার কাছে। দরজার সামনে গিয়ে থেমে যায়। ততক্ষণে তুর্য পরী যাওয়া দেখল। পরী তুর্যর দিকে তাকিয়ে বলে, কালকে বলেছিলাম প্রেমে পড়ে। আপনার ধারণা আমি আবার প্রেমে পড়ে যাব বা প্রেমে পড়ে গেছি? আমি বলি শুনুন, প্রেমে তো বহু আগে পড়েছিলাম আমি, ভালোবেসেও ফেলেছিলাম আমি, আর এখন ভালোবাসি আমি, বলে চোখ মেরে হেসে দৌড়ে চলে যায়। তুর্য অবাক হয়ে যায়, দু চোখ বড় বড় হয়ে যায়। পড়ি এহেন কথা ও কাণ্ডে। কমিউনিটি সেন্টারে বিয়ের জাঁকজমক আয়োজন করা হয়েছে। বড় বড় বক্সে বিয়ের গান বাজনা বাজছে। গেট ধরার পর্ব শেষ হলে সবাই গিয়ে ভিতরে বসে। তুর্য সেই পরীদের বাড়ি থেকে শুরু করে এখন পর্যন্ত পরীর সাথে সাথে আছে। পরীর সাথে দুদণ্ড মন খুলে কথা বলতে সেই সুযোগটাও পাচ্ছে না। এদিকে পরী লজ্জায় তুর্যর দিকে তাকাতেও পারছে না। ভিতরে গিয়ে দুজনে পাশাপাশি বসেছে। তিথি পরীর কাছে এসে বলো, একটা কথা বলবো তোমায়। পরী হেসে বলে, হ্যাঁ বলো। তিথি তুর্যকে বলে, ভাইয়া তুই একটু উঠত। তুর্য কপালে আঙ্গুল বুলাতে বুলাতে বলে, কেন? আমার পরীর সাথে একটু কথা আছে। তুর্য উঠে গিয়ে পাশের চেয়ারে বসে। তিথি তুর্যের চেয়ারে লজ্জা নতজানু হয়ে বসে, মুখে লাজুক হাসি। পরীও হেসে বলে, কি ব্যাপার বল তো, এমন লজ্জা পাচ্ছ কেন? লজ্জামাখা স্বর তিথি বলে, প্রান্ত আজ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল বাসায়, সবাই রাজি। পরী খুশি হয়ে বলে, সত্যি? তিথি মাথা উপর নিচ করে বলে, আদরের বুকে আলিঙ্গন করে নেয় তিথিকে। পরী বলে, অনেক খুশি হয়েছি আমি তিথি, আমি চাই সব সময় তোমরা এমন হাসি খুশি থাকো। তিথিকে ছেড়ে দিয়ে গাল টেনে বলে, কংগ্রাচুলেশন ডিয়ার। পরী বলে, আমার সে খারাপ ব্যবহার। পুরো কথা বলার আগে পরী থামিয়ে দিয়ে বলে, চুপ, আজকের খুশির দিন, আগের কোনো কথা নয়। দুজনের কথা মাঝে রেহান এসে বলে, আরে বেআইন সাব, তুমি এখানে? আর আমি তোমাকে খুঁজছি। পরী একবার তুর্যর দিকে তাকিয়ে বলে, কেন? কথা আছে, আসো একটু। তুর্য রাগান্বিত দৃষ্টি পরীর দিকে তাকিয়ে আছে। পরী এবার তুর্যর দিকে তাকাচ্ছে, আর একবার রেহানের দিকে। তুর্য, সাগর, মেনু বা প্রান্ত, তিথি, ওরা সবাই তাকিয়ে আছে পরীর দিকে, কারণ ওরা সবাই জানে কাল রাতের কথা। পরী পড়েছে এখন দোটানায়, না পারছে মুখের ওপর বারণ করতে, আর না পাচ্ছে রেহানের সাথে যেতে। এইদিকে তিনি আত্মীয় মানুষ, মুখের উপর নাও বলতে পারছে না। অগত্যতা পরী উঠে রেহানের সাথে যায়। এদিকে তুর্যর আগে হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। প্রান্ত তুর্যর কাঁধে হাত রেখে বলে, রিল্যাক্স, এত রাগ করার কি আছে? তুর্য পরী আর রেহানের দিকে তাকিয়ে বলে, দেখিস না দুজনে কি সুন্দর হেসে হেসে কথা বলছে, আবার নাকি কথাও আছে। কেন ভাই, এমন কি কথা যে আমাদের সামনে বলা যায় না? তুই এমন হিংসুটে তুর্য? হ্যাঁ তাই। আচ্ছা আমার কথা শোন, হাজার হোক ওরা তো এখন রিলেটিভ, মুখের ওপর না করবে কিভাবে? তাছাড়া আত্মীয়দের সাথে হেসে কথা বলতে না তো কি রাগ দেখিয়ে কথা বলবে? ওকে, তোর সব কথা মানলাম, কিন্তু আলাদা কি কথা থাকতে পারে? নিশ্চয় প্রপোজ করার মতলব আছে। বি পজিটিভ ইয়ার, এখানে এত মানুষ, আমার ছাড়া আরও অনেকেই আছে,
তাই হয়তো আলাদা কথা বলতে চেয়েছে। আমার রাগ কমছে না প্রান্ত, কন্ট্রোল ইউরসেলফ। রেহান পরীকে যেখানে নিয়ে যায় সেখানে আরও কয়েকজন ছেলে মেয়ে বসে আছে। রেহান সবার সাথে পরীর পরিচয় করিয়ে দিয়ে বলো, এই যে আমার একমাত্র বেআইন সাহেব পরী। সুন্দর না, নামে মতো দেখতেও পরী। তারপর পরীর দিকে তাকিয়ে বলে, আর ওরা আমার বন্ধু, তোমাকে এখানে এনেছি একজন বিশেষ মানুষের সাথে পরিচয় করে দিব। রেহানের বন্ধুর মধ্যে একজন বলে, আচ্ছা তোরা কথা বল, আমরা ওই দিকটায় যাই। ওকে। একটি মেয়ে বাদে সবাই অন্যদিকে চলে যায়। রেহান ওই মেয়ের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, এ হচ্ছে আমার গার্লফ্রেন্ড শ্রাবণী, যার কথা কাল তোমায় বলেছিলাম। পরী হেসে বলে, ভাবি বলে ডাকবো? উত্তরে শ্রাবণী হেসে বলে, না, নাম ধরে ডেকো। তুমি মেবি আমার চেয়ে বড় হবে। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। তুমি? আমি এইচএসসি পরীক্ষার্থী। তাহলে খুব বড় তো নয়, নাম ধরেই ডাকো প্লিজ। পরী হেসে বলে, আচ্ছা ঠিক আছে। তো এই পুলিশকে প্রেমে ফেললে কি করে? আর কি করে দেখো না কি রসিক মানুষ। কথা বলতে বলতে তিনজনে আড্ডা জমে ওঠে। কথাবার্তা শেষ করে যায় প্রিয়মার রোজের কাছে। সেখানে সবাইকে দেখলে তুর্য দেখতে পায় না, কাকে যে জিজ্ঞেস করবে সেটাও বুঝতে পারে না। নাচতে নাচতে আয়োজন করা হয়েছে, সবাই এখন ব্যস্ত। পরীর চোখে যায় দিশানের দিকে। গায়ে হলুদ থেকে মিলির সাথে দিশানের বেশ ভাব জমেছে। এখন আর অন্য কারো কাছে তেমন থাকে না, সারাক্ষণ মিলির কাছেই থাকে। পরী দিশানকে ডেকে জিজ্ঞেস করে, আজকাল দেখি মিলি আপু পিছু ছাড়ছ না? দিশান ভাব নিয়ে বলে, তুমি কি জেলাস ফিল করছো? পরী ভুরুকুচকে বলে, কেন?